জাতীয় নির্বাচনে অংশ নিতে পারেন খালেদা জিয়া, একান্ত আলাপে জানালেন বিএনপি মহাসচিব। তারেক রহমানের দেশে ফেরার সাথে তফসিল বা দেশের পরিস্থিতির সম্পর্ক নেই। খুব শিগগিরই আশা করছি আমরা। কালও আসতে পারেন, পরশু আসতে পারেন, এটা নির্ভর করছে তার নিজেকে গুছিয়ে নেওয়ার ব্যাপারটা। ভোটের আয়োজনে 24 কর্ম পরিকল্পনা খোলাসা করল ইসি। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে রাজনৈতিক সংলাপ, রোজার আগেই হবে নির্বাচন। ঢাকার গণপরিবহন ব্যবস্থা ঢেলে সাজাতে সরকারের নতুন ঘোষণার পরও আশ্বস্ত নন যাত্রীরা। বিশৃঙ্খলায় লাভবান একটি পক্ষ বলছেন সড়ক বিশেষজ্ঞ। যদি একই রুটে বা কয়েকটি রুটের আন্ডারে পুরো বাস সিস্টেম পরিচালনা করতে পারি, তখন রাষ্ট্র সেটা নিয়ন্ত্রণ করতে পারবে। রাষ্ট্র কিন্তু দেখা যায় ভালোটা ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম দিতে পারবে, যেটা হয়তো অনেকেই চাচ্ছে না। নারী নির্যাতন বন্ধ ও স্বাবলম্বী করতে ফরিদপুরে কাজ করে যাচ্ছেন ভিনদেশি দম্পতি। বিলিয়ে দিয়েছেন নিজেদের সব সম্পদ, হতে চান বাংলাদেশি নাগরিক। আমি জানি যে আমরা ফুলি বাঙালি হয়ে যেতে পারি না, ইভেন আমাদের ভিসা আছে, আমরা এখন পর্যন্ত সিটিজেনশিপ নাই। আমার যে জমি ছিল, যা ছিল, আমি বিক্রি করছি, বাংলাদেশে ইনভেস্ট করছি। খুলনার পাইকগাছায় নড়বড়ে বেড়িবাঁধ, ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত হলেও হয়নি সংস্কার। ফাটল ধরায় আতঙ্কে উপকূলবাসী। মাদকের ভয়াল থাবা লক্ষ্মীপুরে, নেশার জেরে একের পর এক ঘটছে অপরাধ। মেঘনা নদীকে ট্রানজিট হিসেবে ব্যবহার করছে কারবারিরা। এই মাদকটা পাচার হয়ে থাকে। আমরা গাড়ি চালক সহ কিছু জনবলের অভাবে আমরা সবসময় আমাদের অভিযান পরিচালনা করাটা সম্ভব হচ্ছে না। পাকিস্তানের বন্যা পরিস্থিতির আরও অবনতি। পাঞ্জাব প্রদেশে নতুন করে 17 জনের মৃত্যু। 1.5 সহস্রাধিক গ্রামের 10 লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আসছে সংসদ নির্বাচনে অংশ নিতে পারেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি যেখান থেকে লড়বেন, জিতবেন সেখানেই। সহকর্মী সাইফুদ্দিন রবিনের সঙ্গে আলাপে এমনই দৃঢ় বিশ্বাসের কথা জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানালেন যে কোনো সময় দেশে ফিরবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার ফেরার সঙ্গে সম্পর্ক নেই ভোটের তফসিল বা দেশের পরিস্থিতির। নির্বাচনে জোট গঠন প্রশ্নে মির্জা ফখরুলের উত্তর, এটি নির্ভর করছে রাজনৈতিক পরিস্থিতির উপর। কারাবন্দী হন 2018 সালে। 6 বছর বন্দী জীবন কাটিয়ে খালেদা জিয়া মুক্ত হন 2024-এর অভ্যুত্থানের পর। এখনও দলের চেয়ারপারসন তিনি, যদিও শারীরিক অবস্থা সহ নানা প্রতিবন্ধকতায় দীর্ঘ সময় দূরে আছেন সক্রিয় রাজনীতি থেকে। অনেকের মনেই প্রশ্ন, ত্রয়োদশ সংসদে কি প্রার্থী হচ্ছেন খালেদা জিয়া? তাদের হয়ে আমরা জানতে চাই মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে, যদিও তার জবাব বেশ কৌশলী। করবেন না, এই কথা কি বলেছি আমরা? বলেছি নাকি? এটা তো তখন ডিসাইডেড হবে, এটা কি এখন বলা যাবে? উনি তো যেখানে দাঁড়াবেন সেখানে জিতবেন। খালেদা জিয়ার প্রার্থিতার মতো ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়েও জানতে আগ্রহী লাখো কোটি নাগরিক। প্রত্যাবর্তন নিয়ে আলোচনা, গুঞ্জনও আছে রাজনৈতিক মহলে। মহাসচিব বলছেন, তারেক রহমানের ফেরার সঙ্গে সম্পর্ক নেই নির্বাচনের তফসিলের। খুব শিগগিরই আশা করছি আমরা। নট নেসেসারিলি, কালও আসতে পারেন, পরশু আসতে পারেন, এটা নির্ভর করছে তার নিজেকে গুছিয়ে নেওয়ার ব্যাপারটা। বক্তব্যে যতই উত্তাপ থাকুক, ফেব্রুয়ারিতে নির্বাচন ধরেই এগুচ্ছে রাজনৈতিক দলগুলো। এমন পরিস্থিতিতে নির্বাচনী জোট নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান বিএনপি মহাসচিব। বলেন, তারা চান না সাজানো বিরোধী দল। আমরা কোনো সাজানো রাজনীতি করি না। আপনার যেটাকে আপনি বলতে চাচ্ছেন যে একটা অ্যালায়েন্স হবে কিনা নির্বাচনের পূর্বে, সেই ধরনের ব্যাপারটা এখন আমরা সিদ্ধান্ত নেইনি। আর দ্বিতীয়ত হচ্ছে যে সাজানো
অপোজিশন তৈরি করা, হ্যাঁ, এটা আওয়ামী লীগের কাজ, এটা আমাদের কাছে না, আমরা তো বিশ্বাস করি না। দীর্ঘদিনের যুগপৎ আন্দোলনের মিত্রদের পাশাপাশি নতুন দল এনসিপির সঙ্গে জোটের কোনো সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের উত্তর দেন বিএনপি মহাসচিব। এটা নির্ভর করবে আপনার নির্বাচনের পূর্বে কিরকম রাজনৈতিক পরিস্থিতি থাকছে তার উপরে। এনসিপি কোন ধরনের যোগাযোগ করছে বা এনসিপির সঙ্গে আমাদের সব রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ আছে। তাদের সঙ্গে জোট হওয়ার কোনো আমরা আপনার পরিস্থিতির উপর নির্ভর করবে, যদি আমরা দেখা যায় যে প্রয়োজন সেই সময়ে, তাহলে আমরা সেটা চিন্তা করব। It depends on the situation at that time. দেশের স্বার্থ সামনে রেখে কূটনৈতিক সম্পর্কের বেলায় বেশ সতর্ক বিএনপি। ভারতের সঙ্গে সম্পর্ক কখনো গভীর ছিল না, প্রতিবেশী হিসেবে দূরত্বও ছিল না, বলছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো বন্ধ করা, এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে নিজ বাসভবন ফিরোজায় পৌঁছানোর পর ডাক্তার জাহিদ একথা জানান। বলেন, আওয়ামী লীগের আমলে তার চিকিৎসায় অনেক অবহেলা হয়েছে, সময়মতো চিকিৎসা করাতে পারলে তার শারীরিক অবস্থার আরও উন্নতি হবার সম্ভাবনা ছিল। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। পরীক্ষা নিরীক্ষা শেষে রাত 11টার পর বাসায় ফেরেন তিনি। ওনার শারীরিক অবস্থাটা এমন একটা পর্যায়ে তৎকালীন সরকার নিয়ে গিয়েছিল যাতে ওনার জীবন আশঙ্কাজনক হয়েছিল। সেই জন্য ওনাকে প্রায়শই এভার কেয়ার হসপিটালে ফলো আপের জন্য যেতে হয়, জাস্ট সুস্থ থাকার জন্য। ওনার সাপোর্টিং এইড লাগে, বাট তারপরেও আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, উনি মানসিক এবং শারীরিকভাবে ওনার অবস্থা স্থিতিশীল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 24 দফা কর্মপরিকল্পনা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে সিনিয়র সচিব আক্তার আহমেদ একথা জানিয়েছেন। সেপ্টেম্বরের শেষাংশে রাজনৈতিক দল ও অংশীজনদের সাথে সংলাপে বসবে ইসি। জানান, তার আগে 15 সেপ্টেম্বর চূড়ান্ত করা হবে নির্বাচনী আসনের সীমানা। তাছাড়া আইন শৃঙ্খলা বিষয়ক কাজ তফসিল ঘোষণার 15 দিন আগেই শেষ করার চেষ্টা করা হবে। সিনিয়র এই সচিব জানান, নভেম্বরে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। এর আগে 3টি খসড়া তালিকা প্রকাশ করবে ইসি। আরও জানানো হয়, 14 সেপ্টেম্বর হবে নতুন রাজনৈতিক দলের প্রাথমিক নিবন্ধন। চূড়ান্ত প্রজ্ঞাপন হবে 30 সেপ্টেম্বর। 15 সেপ্টেম্বরের ভিতরে এইগুলোকে চূড়ান্ত করতে পারবো এবং আপনার জিআইএসএ ম্যাপ, এই জাতীয় যে কাজগুলো আছে সেগুলো আমরা 30 সেপ্টেম্বরের ভিতর কমপ্লিট করব। অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হবে তাদেরকে নিয়ে একটা ভোটার তালিকা করব, যেটা আমরা কমপ্লিট করব বাই দ্য এন্ড অফ নভেম্বর। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসি রোডম্যাপ দেয়াই স্বাগত জানিয়েছে বিএনপি। তবে আগে সংস্কার চাইলেও এ নিয়ে স্পষ্ট মতামত দেয়নি জামায়াত। আর এনসিপি মনে করে, জুলাই সনদ প্রকাশের আগে নির্বাচনের রোডম্যাপ দিয়ে জনগণকে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে অন্তর্বর্তী সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় সন্তোষ জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোটের মাধ্যমেই সব অনিশ্চয়তা কেটে যাবে। না, আমি খুব খুশি। মানুষ এই অনিশ্চয়তা থেকে বেরিয়ে আসার জন্য নির্বাচনটা চাচ্ছে ভীষণভাবে। সব ধরনের মানুষ, নট অনলি যে আমরা রাজনৈতিক দলগুলো চাচ্ছি, এভরিবডি। আপনার ইভেন পানের দোকানদার থেকে শুরু করে একদম ইন্ডাস্ট্রিয়ালিস্ট পর্যন্ত। They want that this election should be done immediately. রাজধানীতে বৃহস্পতিবার আরেক অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মানুষ এখন নির্বাচনমুখী হচ্ছে। ভোট হলে দেশের অর্থনীতিতে বড় পরিবর্তন আসবে। ইলেকশনের রোড ম্যাপ আসছে, তো মানুষ এখন ইলেকশনমুখী হয়ে যাচ্ছে এবং সবাই অপেক্ষা করছে দেশের জনগণ একটা ইলেকশন হবে, একটা নির্বাচিত সরকার আসবে, সংসদ হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, অ্যাকাউন্টেবল থাকবে। তবে সংস্কার ও বিচারে বেশি গুরুত্ব জামায়াতের। সংস্কারের আইনি ভিত্তি দেওয়ার পর নির্বাচন দেওয়ার আহ্বান তাদের। সংলাপ হবে, সার্বিকভাবে দেশের রাজনীতি, নির্বাচন পদ্ধতি, সংস্কার সব মিলে তো সকলকে একটা জায়গায় আসতে হবে। যদি সকলের এক জায়গায় না আসে, নির্বাচন কেউ করবে কেউ করবে না, কেউ বাধা দিবে, তাহলে দেশে তো আবার একটা বিশৃঙ্খলা হবে।
অন্যদিকে এনসিপি জানিয়েছে তারা নির্বাচন বিরোধী নয়, তবে জুলাই সনদ চূড়ান্ত না করে রোডম্যাপ ঘোষণাকে হতাশাজনক বলছেন তারা। এই আলোচনা চলাকালেই মাননীয় প্রধান উপদেষ্টা একপাক্ষিকভাবে নির্বাচনের সময় ঘোষণা আমাদের হতবাক করলেও বৃহত্তর স্বার্থে আমরা তা মেনে নিয়েছিলাম। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল 2026 সালের পবিত্র রমজান মাসের পূর্বে আগের সপ্তাহে নির্বাচনের আয়োজন করা যেতে পারে। অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী বছরের মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। নিরাপত্তা বিষয়ে আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে কোনো উদ্বেগ জানায়নি মার্কিন দূতাবাস। এ বিষয়ে বিস্তারিত জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসে জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে একথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সন্ধ্যায় নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। আমি আপনাদেরকে এটুকু বলতে পারি যে যদি কিছু জানানো হয়েছে সেটা ইনফর্মাল এবং সেটা আমার কাছে না। আর কী ব্যবস্থা নিচ্ছে সেটা আপনারা যদি আসলে এটা সিকিউরিটি সংক্রান্ত হয়ে থাকে তাহলে হোম হয়তো বলতে পারবেন। গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ 2025 এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, গুমকে সংজ্ঞায়ন করা হয়েছে সর্বোচ্চ সাজার বিধান মৃত্যুদণ্ড। গোপন আটক কেন্দ্র স্থাপন বা ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী তথ্য প্রচারকারী ও সাক্ষীর অধিকার সুরক্ষা, ভুক্তভোগীর ক্ষতিপূরণ ও আইনগত সহায়তার নিশ্চয়তা সম্বলিত বিধান সন্নিবেশ করা হয়েছে। অধ্যাদেশটিকে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষার নিমিত্তে তহবিল গঠন এবং তথ্য ভান্ডার প্রতিষ্ঠার বিধানও অন্তর্ভুক্ত হয়েছে। এটা নিয়ে আরো ডিসকাশন হবে সামনে। আজকে জাস্ট নীতিগতভাবে এটা অনুমোদিত হয়েছে। বিশৃঙ্খল রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানোর ঘোষণা নতুন করে শোনাচ্ছে সরকার। এবার সব বাস একক ব্যবস্থাপনা, নির্দিষ্ট রুট ও স্টপেজ মেনে চলাচলের আশ্বাস এসেছে। সরকার বলছে এতে কমবে ভাড়া নিয়ে নৈরাজ্য। তবে অতীতের অভিজ্ঞতায় সরকারের এই উদ্যোগ নিয়ে শঙ্কা কাটছে না যাত্রীদের। বিশেষজ্ঞরা বলছেন একটি পক্ষ চায় না সড়কে শৃঙ্খলা ফিরে আসুক। মাসুম খানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন রেদওয়ান আহমেদ। ঢাকা শহরের যানজট আর গণপরিবহনের নৈরাজ্যের কারণে জনভোগান্তি এখন নিত্যদিনের চিত্র। কোনো কোনো স্থানে হাঁটার গতির চেয়েও কম গাড়ির গতি। এতে প্রতিদিন নষ্ট হচ্ছে লাখো কর্মঘণ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছেন, শিগগিরই সব বাস আসবে একক ব্যবস্থার অধীনে। এতে রুটে শৃঙ্খলা ফিরবে, কমবে ভাড়া নিয়ে প্রতারণা। তবে এ উদ্যোগ নতুন নয়। 2015 সালেও বাস রুট রেশনালাইজেশন কমিটি গঠন করা হয়েছিল। পরে একাধিকবার পরীক্ষামূলকভাবে চালু হলেও নানা কারণে মুখ থুবড়ে পড়ে সেসব উদ্যোগ। যদি রুট আর স্টপেজ মেনে বাসগুলো পরিচালনা সম্ভব হয় তাহলে ভোগান্তি কমবে যাত্রী সাধারণের। এটা অনেক বড় সিন্ডিকেট। যদি আমাদের প্রধান উপদেষ্টা এটা শৃঙ্খলা ফিরে আনতে পারে, সবকিছু একক ব্যবস্থা করে নিয়ে আসতে পারে, এটাই ওনার জন্য সবচেয়ে বড় নোবেল। শুনতেছি কিন্তু কাগজে কলমে এখন পর্যন্ত পাইনি। আমরা চাই যেন পরিকল্পনা যেটাই হোক সেটা যেন মানুষের কাছে উপস্থাপন করা হয়, সেটা সময় যেন বাস্তবায়ন করা হয়। বাসগুলোর নিয়ম মেনে নির্দিষ্ট রুটে চলাচল করলে ট্রাফিক ম্যানেজমেন্ট সহজ হবে বলছেন ট্রাফিক পুলিশ। আমাদের অনেক জায়গায় রোড মার্কিং নাই। যেমন আপনি এক জায়গায় পার্কিং করবেন, সেই পার্কিংয়ের জন্য মানে নির্দিষ্ট যে প্লেস এই জায়গাগুলো দেওয়া নেই। সো আমি মনে করি যে রোড মার্কিং থেকে শুরু করে রোডের যে কন্ডিশন এগুলা যদি ঠিক করা যায়, কিছুটা হলেও যে বিশৃঙ্খলা এটা কমে যাবে। যানজটমুক্ত নগরী নগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা। প্রতিটি সরকারের আমলেই যানজট নিরসনের নানা উদ্যোগ নেওয়া হয়েছে, অন্তর্বর্তী সরকারও এর ব্যতিক্রম নয়। তবে সড়কে শৃঙ্খলা ফেরাতে এই নতুন নিয়ম কতটা কার্যকর হবে? বিশেষজ্ঞরা বলছেন বছরে 37,000 কোটি টাকার ক্ষতি হয় শুধু যানজট আর গণপরিবহনে বিশৃঙ্খলার কারণে। তাই একক ব্যবস্থাপনার বাস্তবায়ন জরুরি হয়ে পড়েছে। দেখা যাচ্ছে যখন শৃঙ্খলিত হয়ে যাবে, যদি একই রুটে বা কয়েকটা রুটের আন্ডারে পুরো বাস সিস্টেম পরিচালনা করতে পারি, তখন দেখা যাবে যে আসলে মানে স্পেসিফিক করে কোনো হচ্ছে যে নেতৃত্ব বা হচ্ছে কোনো স্পেসিফিক কারো ক্ষমতা থাকবে না, বরং রাষ্ট্র সেটা নিয়ন্ত্রণ করতে পারবে। রাষ্ট্র কিন্তু দেখা যায় ভালোটা ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম দিতে পারবে, যেটা হয়তো অনেকেই চাচ্ছে না।
যাত্রী থেকে ট্রাফিক পুলিশ সবাই পরিবর্তনের আশায় থাকলেও বাস্তবায়ন নিয়ে রয়ে গেছে শঙ্কা। নিয়ন্ত্রণটা এমনভাবে তারা পরিকল্পনায় বা নীতিতে আনবে সেটা চাইতে পারে, কিন্তু এক্ষুনি যে হবে বা করবে আমি তো এটা বুঝতেছি না কিভাবে হবে, বা আপনি বুঝেন কিনা যে এখন তো বিশৃঙ্খল এককভাবে, বা মনে করেন যে শহরের কথাই বলি 100টা কোম্পানি চলতেছে, 100টা কোম্পানির গাড়িকে হয় আপনার সরাই দিতে হবে, অথবা 100টা কোম্পানির গাড়িকে, যেটা আমি বললাম, একত্রে করে তাদেরকে তারপরে আপনি এটাকে ডিস্ট্রিবিউট করতে হবে কোথায় কয়টা চলবে। চালক, হেলপার কিংবা যাত্রী কেউই নিশ্চিত নন নতুন এই পরিবহন ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে। সবারই প্রশ্ন, এবারের নিয়ম আসলেই কতদিন টিকবে কিংবা আদৌ এর বাস্তবায়ন হবে কিনা। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। উন্নত জীবনের জন্য বাংলাদেশ ছেড়ে আমেরিকায় পাড়ি জমিয়েছে এমন হাজারো উদাহরণ আমাদের চারপাশে রয়েছে। তবে জয়া ও জ্যাকবের গল্পটি একটু ভিন্ন। এই দম্পতি বিদেশের সব সম্পত্তি বিক্রি করে গত 5 বছর ধরে বাংলাদেশে কাজ করে যাচ্ছেন নীরবে নিভৃতে। সমাজে নির্যাতিত আর পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী হতে শেখাচ্ছেন জয়া ও জ্যাকব। ফরিদপুরে গড়ে তুলেছেন প্রশিক্ষণ কেন্দ্র। 5 সন্তান নিয়ে হতে চান বাংলাদেশেরই নাগরিক। ফরিদপুর প্রতিনিধি তরিকুল ইসলাম হিমেলকে সাথে নিয়ে এই দম্পতির গল্প শোনাচ্ছেন ভাস্কর ভাদুরী। নতুনের পথে সৃষ্টিশীল কাজ শিখে স্বাবলম্বী হতেই নারীদের এই আয়োজন। আর বাংলাকে ভালোবেসে আথো বাংলাতেই তাদের নির্দেশনা দিচ্ছেন যুক্তরাষ্ট্রের নাগরিক জয়া বার্লিন। ফরিদপুরের এই ট্রেনিং সেন্টারে যারা কাজ শিখছেন তাদের কেউ পাচার হবার সময় রক্ষা পেয়েছেন, কেউ বা নতুন জীবন পেয়েছেন পালিয়ে এসে। রয়েছেন নির্যাতিতা কিংবা স্বামী পরিত্যক্তা নারীও। তাদের নিয়েই জয়া ও জ্যাকবের সংসার। ডিজাইনার ব্যাগ, কুশন কিংবা কাঁথা তৈরির পর সেগুলো রপ্তানি হচ্ছে। চাকরির সুবাদেই বাংলাদেশে আসেন জার্মান নাগরিক জ্যাকব বার্লিন। তার হাত ধরেই বাংলাদেশে পাড়ি জমান জয়া। বিয়ের পর একসাথে করেন নানা ধরনের সামাজিক কাজ। আপনাকে একটা মাছ দেয়, আজকে আপনি খেতে পারেন, বাট যদি আমি আপনার মাছ ধরা শিখাবো, দেন আপনি লাইফ পর্যন্ত আপনার খেতে পারেন। সো এটা আমাদের লাইক মডেল, এটা আমাদের গোল যে আমার মানুষ পাশে দাঁড়াতে চায়, তাদের সাহায্য করতে চায় না। বিকজ যদি আমি তাদের পাশে দাঁড়াবো, দেন আমি যদি চলে যাব, তারা নিজের ম্যানেজ করতে পারে। ইতিমধ্যেই 5 শতাধিক নারীকে দেয়া হয়েছে নানা ধরনের প্রশিক্ষণ। যারা মানসিকভাবে বিপর্যস্ত তাদেরকে আর্ট থেরাপি কিংবা প্লে থেরাপি দিয়ে স্বাভাবিক জীবনে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন মানসিক কাউন্সিলে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত এই দম্পতি। না, আমরা এখানেই থাকি, লাইক মেবি লাইফ পর্যন্ত আমরা থাকবো। আমি জানি যে আমরা ফুলি বাঙালি হয়ে যেতে পারি না, ইভেন আমাদের ভিসা আছে, রাইট? আমরা এখন পর্যন্ত সিটিজেনশিপ নাই। লাইক বেসিক্যালি আমরা ওখানে সব বিক্রি করছি। আমরা প্রাইভেট ইনভেস্টর বাংলাদেশ, সো আমার যে জমি ছিল, যা ছিল, আমরা বিক্রি করছি, বাংলাদেশ ইনভেস্ট করছি। জয়া ও জ্যাকবের জীবন দর্শনে নিম্ন আয়ের মানুষের জন্য বাংলাদেশে বেঁচে থাকাটা বেশ কঠিন। শুধুমাত্র মানসিকভাবে শক্তিশালী হলেই এই যুদ্ধে জয়ী হওয়া সম্ভব। আমরা চাই যেভাবে আমরা ফরিদপুর থেকে শুরু করলাম, সারা বাংলাদেশে যাব এবং মাত্র ট্রাফিকিং ভিকটিমসকে সাহায্য করতে চাই না। সব ধরনের মানুষ, যেমন ধরুন বিশেষভাবে ছাত্রছাত্রী যারা যুবক এবং সব লেভেল, মানে লোয়ার ক্লাস, যারা গরিব এবং আপার ক্লাস। পিছিয়ে পড়া মানুষদের মূল স্রোতে নিয়ে আসতে 5 সন্তান সহ বাকি জীবনটা বাংলাদেশেই কাটাতে চায় এই দম্পতি। সে লক্ষ্যে সন্তানদের নামও রেখেছেন বাংলার ছোঁয়াতেই। ছেলের নাম আনন্দ আর মেয়েদের নাম হাসি, খুশি, সুখী আর মিষ্টি। বড়জন একজন ছেলে, তারপরে একটা হালি মেয়ে আছে, আমরা বলি এক হালি মেয়ে আছে, 4 জন মেয়ে। তাদের নাম হচ্ছে আনন্দ, ছেলের নাম, তারপরে হাসি, খুশি, সুখী, মিষ্টি। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।
চীন সফর শেষে বুধবার রাতে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। সফরে সেনাপ্রধান পিপলস লিবারেশন আর্মির স্থলবাহিনীর পলিটিক্যাল কমিশনার জেনারেল চেন হুইস সহ উচ্চপদস্থ চীনের সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পাশাপাশি আলোচনা হয় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে। সেখানে সেনাবাহিনী প্রধানকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে জেনারেল ওয়াকারুজ্জামান সাক্ষাৎ করেন পিপলস লিবারেশন আর্মির স্থলবাহিনীর পলিটিক্যাল কমিশনার জেনারেল চেন হুইয়ের সঙ্গে। তাদের মধ্যে কৌশলগত সহযোগিতা, জনগণের সাথে পারস্পরিক যোগাযোগ, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের প্রত্যাবর্তনে সহায়তা বিষয়ে আলোচনা হয়। গত 20 আগস্ট সেনাবাহিনী প্রধান সরকারি সফরে চীন যান। ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে আটক হওয়া আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সহ কমপক্ষে 14 জনকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেখ হাফিজুর রহমান কার্জন এবং সাংবাদিক মঞ্জুরুল আলমও রয়েছেন। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার দেখানো হয়। এর আগে দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ থেকে লতিফ সিদ্দিকী সহ অন্যদের হেফাজতে নেয় পুলিশ। তারা সেখানে মঞ্চ 71 নামে একটি সংগঠনের ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন। পরে জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে লতিফ সিদ্দিকীর উপর চড়াও হয় একদল লোক। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ তাকে হেফাজতে নেয়। নরসিংদীতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের ভুলে শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। গতরাতে শহরের লাইফ কেয়ার হাসপাতালে এই ঘটনা ঘটে। স্বজনরা জানান, রায়পুর উপজেলার নিজামুল হক তানিয়া আক্তার দম্পতির একমাত্র সন্তান 6 বছরের রাহামনির টনসিল অপারেশনের জন্য এই হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের ঘণ্টা দেড়েক পরই মারা যায় সে। স্বজনদের অভিযোগ, চিকিৎসকের ভুলের কারণে মৃত্যু হয়েছে এই শিশুটির। খবর ছড়িয়ে পড়লে স্বজন ও এলাকাবাসীর মাঝে ক্ষোভ ছড়ায়। এক পর্যায়ে অ্যানেস্থেশিয়া চিকিৎসক ডাক্তার সুদীপ্ত সাহা, অস্ত্রোপচারকারী চিকিৎসক তন্ময় করকে মারধর করে অবরুদ্ধ করে রাখা হয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন সদর থানার ওসি। ইনজেকশন যেটা দিছে এই ডাক্তার, এটা বুয়া ডাক্তার, এটা মাইরা ফেলাইছে আমার মায়েরে। আমি 5 বছর পর বিদেশ থেকে আসছি, আমার মরা মেয়ে নিয়ে যাবো হাসপাতাল থেকে, আমি নিব না, আমি এতে যাবো না। 7টার সময় অপারেশন শেষ করে আমরা চলে গেছি, 8:30টার সময় আমরা ব্যাক করছি। আমরা যে না আসতাম সেটা তো হবে, কিন্তু আমাদের নিজেদের দায়িত্ববোধ থেকে আমরা আসছি। আমাদেরও বাচ্চা আছে, আমরা চেষ্টা করছি বাচ্চাটাকে সর্বাত্মক সার্ভিস দেওয়ার জন্য। এটা মেবি পোস্ট অপারেটিভ সাইনোসিস, এখন অনেক কারণ হতে পারে। টনসিল অপারেশনের সিক্রেশন যে বাচ্চা লাংসে চলে যেতে পারে, এখন বাচ্চা এখন এক্সাক্ট অ্যাকুরেট কারণ এখন অটোপসি ছাড়া বা ছাড়া করা বলা যাবে না। পুলিশ পরিচয়ে প্রতারণা ও চাঁদা দাবির অভিযোগে রাজশাহী থেকে 3 জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত করেন। বলেন, ঢাকা জেলার পুলিশ সুপারের পোশাক পরিহিত ছবি হোয়াটসঅ্যাপে ব্যবহার করে সাধারণ মানুষের কাছে চাঁদা দাবি করত ইমন আলী, নাহিদুল ইসলাম ও তানজির ওরফে তানজু নামের 3 জন। এমন অভিযোগের ভিত্তিতে 27 আগস্ট একটি গোয়েন্দা দল তথ্য প্রযুক্তির সহায়তায় রাজশাহীর বাঘা থানার আশরাফপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে 3 জনকে গ্রেপ্তার করে। খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের 22 নম্বর পোল্ডারটি 13টি গ্রাম নিয়ে গঠিত। গত বছর 2 দফা ভাঙনে তলিয়ে গেছে পোল্ডারটি। লণ্ডভণ্ড হয়ে গেছে গ্রামের সবকিছু। তবে আবারও বাঁধে ফাটল ধরায় আতঙ্কিত গ্রামবাসী। বাঁধ মেরামতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। 26 মে 2024 ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ভেঙে যায় তেলিখালী গ্রামের ভদ্রা নদীর প্রায় 200 মিটার বেড়িবাঁধ। তলিয়ে যায় খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের 13টি গ্রাম। সে সময় ভেসে যায় শত শত বাড়িঘর, মাছের ঘের। প্রায় 1 সপ্তাহ পর গ্রামবাসীর সহায়তায় রিংবাঁধ দেয়া হয়। ক্ষতিগ্রস্তরা কিছুটা ঘুরে দাঁড়ানোর আগেই 3 মাস পর 22 আগস্ট ভেঙে যায় কালীনগর এলাকার বাঁধ। এরপর 1 বছর আর কোনো দুর্যোগের কবলে পড়তে হয়নি সেখানকার বাসিন্দাদের। তবে সম্প্রতি কালীনগর এলাকার বাঁধে ব্যাপক ফাটল ধরেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী। ভেঙে গেলে তো থাকবে না, কিছু সব ধুলিসাৎ হয়ে যাবে। গতবার ভেঙে যাতে মানুষের কাছে কিছু পুঁজি ছিল, এবার যদি আবারও এরকম হয়, এবার মানুষের আর কোনো বাঁচার কোনো আর নেই। 22 নম্বর পোল্ডারটি ভদ্রা, বাদুরগাছা ও হাবুরখালী নদী দিয়ে বেষ্টিত। সেখানে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ রয়েছে প্রায় 23 কিলোমিটার। এর মধ্যে অন্তত 10টি স্থান রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। স্থানীয়রা চাইছেন টেকসই বেড়িবাঁধ। ফাল্গুন চৈত্র থেকে বাঁধার নিয়ম, আর এখন আষাঢ় শ্রাবণ ভাদ্রে এসে বাঁধে
মাটি থাকে নরম, মাটি রাস্তায় দিলে মাটি সরে যায়। পিলার দেওয়া হয় তাহলে এই জলের চাপটা রাস্তায় কম আসবে, তাহলে আমাদের বেড়িবাঁধটা টিকে থাকতে পারবে। আমাদের আর ত্রাণ চাই না, আমরা চাই একটা টেকসই বেড়িবাঁধ। নাগরিক নেতাদের অভিযোগ, বাঁধের এমন নাজুক পরিস্থিতির জন্য পানি উন্নয়ন বোর্ডই দায়ী। দ্রুতই টেকসই বাঁধ নির্মাণের আশ্বাস দিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী প্রকৌশলী। এই বালি ফেলে চলে যাচ্ছে, এই বাড়িটি যখন ভেঙে যাবে তখন এই বাড়িটা কিন্তু ধুয়ে চলে যাবে। এখান থেকে যদি বেলুনির মাধ্যমে আমরা এই বাঁধের পাশ দিয়ে এই বাড়িটা দিতাম, তাহলে এর পাশে কিন্তু একটা প্রোটেকশন বাঁধ হয়ে যেত। দৈর্ঘ্য প্রায় 23 কিলোমিটার এবং আমরা পুরো বেড়িবাঁধটাকেই পুনর্বাসনের জন্য পরিকল্পনা গ্রহণ করছি এবং সেই আলোকে এই কার্যক্রম চলমান। গত বছর 2 দফা নদীর ভাঙনে প্লাবিত হয় এই এলাকার বিস্তীর্ণ এলাকা। ফসলের ক্ষতি হয় হাজার হাজার বিঘা। নতুন করে বেড়িবাঁধের ফাটল এই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। এই এলাকার মানুষের একটাই চাওয়া, তা হলো টেকসই বেড়িবাঁধ। শেখ আল এহসান, যমুনা নিউজ, পাইকগাছা, খুলনা। মাদকের ট্রানজিট হিসেবে ব্যবহার হচ্ছে নদী বিধৌত জেলা লক্ষ্মীপুর। জেলায় মাদক লেনদেনের পাশাপাশি ছড়িয়ে দেওয়া হচ্ছে আশপাশের জনপদেও। সচেতন সমাজের অভিযোগ, প্রশাসনের অভিযানে ছোটখাটো কারবারি আটক হলেও ধরাছোঁয়ার বাইরেই রয়ে যায় গডফাদাররা। মাদক কারবারের রুট সবার জানা হলেও অসাধু কর্মকর্তাদের কারণে কিছুতেই আটকানো যায় না চালান। তবে মাদকের বিরুদ্ধে প্রশাসনের বিশেষ অভিযান চলমান, জানিয়েছে পুলিশ। মাদক ব্যবসার প্রতিবাদ করায় লক্ষ্মীপুর রায়পুরের উত্তর চরবংশী গ্রামে নিজের মাদকাসক্ত ছেলের হাতেই প্রাণ যায় বয়স্ক বাবা আলী দেওয়ানের। এই ঘটনা তারও 10 দিন আগের। মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বে পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আজাদ হোসেন বাবলুকে কুপিয়ে হত্যার পর সড়কে ফেলে রাখা হয়। পুলিশ জানায়, গেল 3 মাসে জেলায় মাদক নিয়ে বিরোধে হত্যাকাণ্ড হয়েছে 2টি, আর গত 6 মাসে মাদক কারবার নিয়ে সংঘাতে আহত হয়েছেন শতাধিক মানুষ। পৌর শহরের অলিগলি থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চল লক্ষ্মীপুর জেলা জুড়েই ছড়িয়ে পড়েছে মাদক। বিভিন্ন স্থানে গড়ে ওঠা মাদকের স্পটে দিনে দুপুরেই চলে বিক্রি, সেবন। এলাকাবাসীর অভিযোগ, মাঝে সাঝে মাদক বিরোধী অভিযানে ছোটখাটো কারবারি আটক হলেও ধরাছোঁয়ার বাইরে গডফাদাররা। তাদের অভিযোগ, প্রশাসনের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে ঠিকই বড় বড় চালান পৌঁছে যায় গন্তব্যে। আগে যারা মাদক ব্যবসা করত, অনেক ক্ষেত্রে তারা পরিবর্তন হয়ে নতুন মাদক ব্যবসায়ী যুক্ত হয়েছে। কিন্তু যেভাবে মাদকের চলাচলই লক্ষ্মীপুরে বিস্তার করেছে, সেইভাবে আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং প্রশাসন, পুলিশ প্রশাসন সেইভাবে কোনো অ্যাকশন নিতে পারতেছে না। মাদক যারা বিক্রি করে অথবা সেবন করে তারা গ্রেপ্তার হলেও যারা মূল নিয়ন্ত্রণ করছে তারা আসলে কখনোই গ্রেপ্তার হয় না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা জানালেন, সীমান্ত এলাকার কারবারিদের সাথে জেলার মাদক চক্রের ভালো সম্পর্ক রয়েছে। তাদের মাধ্যমেই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আর নৌপথে মেঘনা নদী দিয়ে মজু চৌধুরীর হাটে পৌঁছায় মাদকদ্রব্য। পরে ছড়িয়ে দেওয়া হয় ভোলা, বরিশাল, খুলনা সহ বিভিন্ন জেলাতে। বরিশাল, ভোলায় মাদক পাচার হয়ে থাকে, মজু চৌধুরীর ঘাট হয়ে এই মাদকটা পাচার হয়ে থাকে। আমরা গাড়ি চালক সহ কিছু জনবলের অভাবে আমরা সবসময় আমাদের অভিযান পরিচালনা করাটা সম্ভব হচ্ছে না। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই মধ্যে উদ্ধার করা হয়েছে বিপুল মাদকদ্রব্য। কমিউনিটি পুলিশিং এবং বিট পুলিশিং দুটা ব্যবস্থা রয়েছে। আমরা প্রতিটা বিট, আমরা প্রতিটা থানাকে ইউনিয়ন পর্যায়ে ভাগ করে আমাদের সাব ইন্সপেক্টর এবং এএসআইরা আমরা বিট পুলিশিং কার্যক্রম করি, আমরা উঠোন বৈঠক করি, আমরা মায়েদেরকে এবং আমরা স্কুল কলেজে যাচ্ছি, আমাদের সিনিয়র অফিসাররা যাচ্ছি, আমরা বাচ্চাদেরকে সচেতন করছি, আমরা গার্জিয়ানদেরকে সচেতন করছি। লক্ষ্মীপুরে গত 6 মাসে 152টি মাদক মামলা হয়েছে আর আটক হয়েছে 198 জন। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। লালমনিরহাটে প্রিপেইড মিটার সংযোগ নিয়ে ক্ষুব্ধ গ্রাহকরা। তাদের দাবি, প্রিপেইড সেবায় বিদ্যুৎ খরচ বেশি, বারবার কার্ড রিচার্জ করেও পাচ্ছেন না যথাযথ বিদ্যুৎ। পোস্টপেইড সেবায় অভ্যস্ত থাকায় কোনোভাবেই তাল মেলাতে পারছেন না প্রিপেইড মিটারের সাথে। তাই বিল পরিশোধ পদ্ধতি ফিরিয়ে আনার দাবি তাদের। লালমনিরহাট শহরের সাপটানা এলাকা, নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেসকো অফিসের সামনে গ্রাহকদের বিক্ষোভ। প্রিপেইড মিটার নিয়ে নানা বিড়ম্বনার অভিযোগ তাদের।
আগে ছিল পোস্টপেইড মিটার, কয়েক মাস হলো প্রিপেইডের সংযোগ, তারপর থেকেই বিড়ম্বনা। গ্রাহকদের অভিযোগ, প্রতিবার রিচার্জের সময় ডিমান্ড চার্জ, সার্ভিস চার্জ, মিটার ভাড়া ও ভ্যাটের নামে বেশি টাকা কেটে নেওয়া হচ্ছে। মিটারে টাকা ফুরিয়ে গেলে থাকতে হয় অন্ধকারে। অনেকে বোঝেন না এই মিটার ব্যবহার পদ্ধতি। কিভাবে কাঠ মিটার ব্যবহার করতে হয় তারা এই বিষয়ে আমাদেরকে কিছু বলেও নাই, কিছু বুঝায়ও নাই। মিটারগুলো হচ্ছে অল টাইম এরকম বাজতে থাকে, আর যখন মনে করেন যে টাকাটা শেষ হয়ে যায় তখন মনে করেন যে আরো বেশি মনে করেন যে শব্দ হতে থাকে। এটা আমাদের জন্য খুবই বিরক্তিকর। মাদ্রাসায় প্রিপেড মিটার লাগাইছে, কিন্তু আমি এখন রিচার্জ করব কিভাবে এটা আমি জানি না। গ্রাহকদের অভিযোগ, সমস্যার কথা নেসকো অফিসে দফায় দফায় জানিয়েছেন তারা, কিন্তু প্রতিকার মেলেনি। তাই বাধ্য হয়ে বিক্ষোভে নেমেছেন। ডিজিটাল না লাগায় আরো যদি অ্যানালগ মিটার দেয় আরো ভালো। অ্যানালগ চালাইছি 300 টাকা বিল আসছে মাসে, ডিজিটালে আসলো 500-700 টাকা। আগে যে আমরা মিটার নিতে মিটারের ভাড়া দেই নাই বা মিটারের বিল দেই নাই, আমরা এটা কি শুরু করছে দুর্নীতি। টাকা বাড়িয়েছি, টাকা আসলো 238 টাকা, তারপর 238 টাকা আসছে, বাড়িতে এসে দেখি লাইন নেই। এখন এটার জন্য যন্ত্রণা, কাকেই ডাকি, আমরা তো এই মিটার সম্পর্কে কিছু বুঝি না। বিদ্যুৎ বিভাগ বলছে সরকারি নির্দেশনা অনুযায়ী প্রিপেইড মিটার সংযোগ দিচ্ছেন তারা। ব্যবহার পদ্ধতি নিয়ে গ্রাহকদের জটিলতার কিছু নেই। যেটা বলছি, যেটা সরকারি সিদ্ধান্ত, আমাদেরকে প্রিপেড বসাতে হবে বা প্রিপেড মিটার পরিবর্তন করতে হবে, কিন্তু মিটার খুলে নিয়ে আসা এটা সম্ভব না আমার পক্ষে। লালমনিরহাটে নেসকোর 40,000-এর বেশি গ্রাহক রয়েছেন। গেল জুলাই থেকে শুরু হয়েছে প্রিপেইড মিটার সংযোগ। পর্যায়ক্রমে সবাই এর আওতায় আসবেন। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের সামনে আগুনে পুড়ে গেছে একটি অ্যাম্বুলেন্স। ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক জানান, বৃহস্পতিবার রাতে অ্যাম্বুলেন্সটির ঢাকায় রোগী নিয়ে যাওয়ার কথা ছিল। ড্রাইভার অ্যাম্বুলেন্সটি স্টার্ট দিলে সাথে সাথে আগুন ধরে যায়। খবর পেয়ে মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে ঘটতে পারে এমন দুর্ঘটনা ধারণা ফায়ার সার্ভিসের। এই ঘটনায় ড্রাইভারের হাত দগ্ধ হয়েছে। বছরের সেরা অফার নিয়ে হোলসেল ক্লাবে শুরু হচ্ছে মাসব্যাপী মেগা শপিং ফেস্ট। এই ক্যাম্পেইনে থাকছে মাছ, মাংস, শাকসবজি এবং অন্যান্য প্রয়োজনীয় পণ্য বাজারের সবচেয়ে সাশ্রয়ী দামে। এছাড়াও যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ও বিশ্বখ্যাত রিটেল চেইন কস্টকো, জেট্রো, শামস ক্লাব, বার্গেইন থেকে আমদানিকৃত পণ্যের উপরও থাকছে আকর্ষণীয় মূল্য ছাড়। বাংলাদেশের একমাত্র হাইপার মার্কেট হোলসেল ক্লাবে শুরু হচ্ছে মাসব্যাপী মেগা শপিং ফেস্ট ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে নিত্যপণ্য সহ যুক্তরাষ্ট্রের স্বনামধন্য ব্র্যান্ডের এক্সক্লুসিভ পণ্যে থাকছে বিশেষ মূল্য ছাড়। নিত্যপণ্যের মধ্যে হালাল উপায়ে প্রক্রিয়াজাত গরু ও খাসির মাংস, হাঁস এবং মুরগি পাওয়া যাচ্ছে সবচেয়ে কম দামে। গরুর মাংস প্রতি কেজি 679 টাকা, খাসির মাংস 949 টাকা, সোনালী মুরগি পাওয়া যাবে 499 টাকায়। এছাড়া সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে নদী ও হাওরের সুস্বাদু ফরমালিন মুক্ত মাছ। বছরের সেরা ক্যাম্পেইন হলো আমরা আগামীকাল থেকে রান করব। সেখানে হলো মাছ, মাংস, শাকসবজি থেকে শুরু করে সকল পণ্যে আমরা ডিসকাউন্ট দিয়ে থাকবো কাস্টমারদের। কয়েকশো পণ্যে স্পেশাল ডিসকাউন্ট থাকবে সকল কাস্টমারদের জন্য, যেটা উন্মুক্ত থাকবে, সকল ধরনের কাস্টমার সেটা বাই করতে পারবে। বাজারের সেরা মূল্যে মাছ, মাংস, ফুড, নন ফুড বিভিন্ন পণ্যের উপরে বেশ কিছু ছাড় রয়েছে। এছাড়াও বাংলাদেশের ক্রেতা সাধারণের কথা চিন্তা করে বিশ্বের স্বনামধন্য রিটেল চেইন থেকে ওয়ালমার্ট, কস্টকো, স্যামস ক্লাব, বার্গেইন থেকে ওয়ালটা করে বিশ্বের স্বনামধন্য রিটেল চেইন থেকে ওয়ালমার্ট, কস্টকো, স্যামস ক্লাব, বার্গেইন থেকে ওয়ার্ল্ডের বিখ্যাত প্রোডাক্টগুলো আমরা ক্রেতা সাধারণের কাছে নিয়ে এসেছি। 1000 টাকার কেনাকাটায় বেকারি এবং রেস্টুরেন্ট আইটেমে থাকছে 15% ডিসকাউন্ট। এছাড়া নিত্যপণ্য, সয়াবিন তেল, আটা, ময়দায় 20% ডিসকাউন্ট সহ রয়েছে বাই ওয়ান গেট ওয়ান অফার। 29 আগস্ট থেকে শুরু হওয়া এই ফেস্ট চলবে 30 সেপ্টেম্বর পর্যন্ত। সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা।
সময়ের সাথে পাল্লা দিয়ে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে পাকিস্তানের বন্যা পরিস্থিতি। পাঞ্জাব প্রদেশে 24 ঘন্টায় নতুন করে আরও অন্তত 17 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত পানিতে তলিয়েছে 1,500-এরও বেশি গ্রাম। ক্ষতিগ্রস্ত 10 লাখেরও বেশি মানুষ। নিশ্চিত করেছে প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। জানিয়েছে একদিনে উদ্ধার করা হয়েছে হাজারখানেক দুর্গতকে। ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে বেড়েই চলেছে চেনাব, ঝিলাম ও সুতলেজ নদীর পানির উচ্চতা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পাঞ্জাবের শিয়ালকোট আন্তর্জাতিক বিমানবন্দর আরও 24 ঘন্টা বন্ধ থাকবে। 49 বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সেখানে। 2 সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 4 দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় পাকিস্তানে এ পর্যন্ত 819 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে চলতি মাসে ভারতে প্রাণ গেছে 60 জনের। শুধু পাকিস্তানই নয়, চীনকেও সতর্ক করতে ক্ষেপণাস্ত্র সক্ষমতা বৃদ্ধি করছে ভারত। সম্প্রতি অগ্নি 5 মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে দেশটি। ইসলামাবাদের রকেট ফোর্স ইউনিট গঠনের পরপরই অগ্নি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় দিল্লি। তারই প্রেক্ষিতে বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের পাশাপাশি চীনের গুরুত্বপূর্ণ সব শহরে হামলার জন্য মিসাইলের সক্ষমতা বৃদ্ধি করছে ভারত। গেল 20 আগস্ট ব্যালিস্টিক মিসাইল অগ্নির সফল উৎক্ষেপণ চালিয়েছে ভারত। অগ্নি সিরিজের 5ম সংযোজন এই ক্ষেপণাস্ত্রটি। দৈর্ঘ্যে 17 কিলোমিটারেরও বেশি এই ক্ষেপণাস্ত্রের ওজন 50,000 কেজি, যা 1000 কেজি ওজনের ওয়ারহেড বহনে সক্ষম। ঘণ্টায় প্রায় 30,000 কিলোমিটার গতিতে ছুটে 5000 কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করতে পারে এই ক্ষেপণাস্ত্রটি। পাকিস্তানের নতুন সামরিক ইউনিট আর্মি রকেট ফোর্স কমান্ড ARFC এর ঘোষণার কয়েকদিন পরই অগ্নি 5 উৎক্ষেপণ করে ভারত। আপাতদৃষ্টিতে চিরবৈরী পাকিস্তানকে হুঁশিয়ারি বার্তা দিতে ভারত এ পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হলেও বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। ধারণা করা হচ্ছে শুধু পাকিস্তান নয়, আরেক প্রতিবেশী চীনকেও সতর্ক করতে এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের। সীমান্ত নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে ভারত চীনের মধ্যে, তাই বেইজিংকে চোখ রাঙানি দিতেই এমন উদ্যোগ দিল্লির। পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেও ভারতে অগ্নি 5-এর মূল টার্গেট চীন। দেশটির পূর্ব উপকূল, বিশেষ করে যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরগুলো রয়েছে, সেখানে আঘাত হানতে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র প্রয়োজন ভারতের। অপারেশন সিন্দুরকে কেন্দ্র করে সৃষ্ট হওয়া যুদ্ধের প্রেক্ষিতে রকেট ফোর্স গঠনের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ধারণা করা হচ্ছে চীনের পিপলস লিবারেশন আর্মি রকেট ফোর্সের আদলে তৈরি করা হবে এ সামরিক বাহিনীর ইউনিট, যাদের কাজ হবে ব্যালিস্টিক, হাইপারসনিক ও ক্রুজ মিসাইলের পাশাপাশি বিভিন্ন পাল্লার রকেটের তদারকি করা, যা পাকিস্তানের সামরিক নীতিতে লক্ষণীয় পরিবর্তন নিয়ে আসবে বলে মনে করা হচ্ছে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। পোল্যান্ডে মহড়া চলাকালে বিধ্বস্ত হলো একটি F-16 ফাইটার জেট। প্রাণ গেছে যুদ্ধ বিমানটির পাইলটের। বিষয়টি নিশ্চিত করেছে পোল্যান্ডের সশস্ত্র বাহিনী। বৃহস্পতিবার পোল্যান্ডের পশ্চিমাঞ্চলীয় একটি বিমান ঘাঁটিতে এই দুর্ঘটনা ঘটে। প্রকাশিত ভিডিওতে দেখা যায় আকাশে থাকা অবস্থায় হঠাৎ করে দ্রুত নিচের দিকে নামতে থাকে যুদ্ধ বিমানটি। এক পর্যায়ে মাটিতে আছড়ে পড়ে আকাশযানটি। মুহূর্তেই আগুন ধরে যায় ফাইটার জেটটিতে। এই ঘটনায় কোনো পথচারী আহত হননি। জানা যায়নি দুর্ঘটনার কারণও। গুরুত্বপূর্ণ ন্যাটো মিত্র হওয়ায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে 2003 সালে F-16 মডেলের যুদ্ধ বিমান কেনে পোল্যান্ড। অনূর্ধ্ব-17 নারী সাব চ্যাম্পিয়নশিপের খবর। ফিরতি লেগে আজ স্বাগতিক ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকাল 3টায়। শিরোপা রেসে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। বুধবার ফিরতি লেগের প্রথম ম্যাচে নেপালকে 4-1 গোলে হারিয়ে ফুরফুরে ম্যাচে রয়েছে সুরভি আলপিরা। বৃহস্পতিবার হয়নি কোনো অনুশীলন, পূর্ণ বিশ্রামের দিন কাটিয়েছেন ফুটবলাররা। দলে নেই কোনো ইনজুরি সমস্যা। এর আগে প্রথম লেগে ভুটানের বিপক্ষে 3-1 গোলে জিতেছিল মাহবুবুর রহমান লিটু শিষ্যরা। যদিও দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হার শিরোপা স্বপ্ন কঠিন করে তোলে লাল সবুজ প্রতিনিধিদের। এবার ভুটানকে বড় ব্যবধানে হারিয়ে লক্ষ্য পূরণে এগিয়ে যেতে চায় বাংলাদেশ। আসন্ন বিসিবি নির্বাচনে সরাসরি প্রার্থী হচ্ছেন না বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তবে নিজের সভাপতি হওয়ার বিষয়টি পুরোপুরি ঠেলে দিলেন জাতীয় ক্রীড়া পরিষদের কোর্টে। বললেন, নির্বাচন প্রক্রিয়ায় তার কোনো হাত নেই। সভাপতি পদের শেষ সময়ে অসমাপ্ত কাজ সম্পন্ন করে যেতে চান সাবেক এই অধিনায়ক। তবে শুধু সভাপতি পদে নির্বাচন হবে, বাকি পদগুলোতে প্রতিদ্বন্দ্বিতা না থাকায় সেখানে নির্বাচন হচ্ছে না। যেহেতু সময়টা কম, আমরা জানি যে টেস্ট ম্যাচ 5 দিনের হয়, ওয়ান ডে হয় 7 ঘন্টার,
তা আমি একটা কুইক T20 ইনিংস খেলতে এসেছি এখানে। সো একটা ভালো T20 ইনিংস খেলবো, যে ইনিংসটা আপনারা সকলে মনে রাখবেন। বিসিবি সভাপতি পদে বুলবুলের T20 ইনিংস এখন প্রায় শেষের দিকে। মাসখানেক পরই অনুষ্ঠিত হওয়ার কথা বিসিবির আলোচিত নির্বাচন। তবে কি ইনিংস আর লম্বা করবেন না আমিনুল ইসলাম বুলবুল? নির্বাচন হয়, মানুষ পিক করে রাইট পারসন, এটা অনেক কিছু নিজের কন্ট্রোলের বাইরে। নির্বাচন যত ঘনিয়ে আসছে গুঞ্জন বাড়ছে, শঙ্কাও বাড়ছে ক্রিকেট পাড়ায়। অ্যাডহক কমিটির গুঞ্জনও আছে। সাম্প্রতিককালে বিভিন্ন জায়গায় আমরা জানতে পেরেছি যে অ্যাডহক কমিটি করে একটি বোর্ড পরিচালনার একটি পরিকল্পনা চলছে। তো এখানে একটি জিনিস আমি বলবো, অ্যাডহক কমিটি আইসিসির রুলস রেগুলেশনস বা বিসিবির গঠনতন্ত্রে যেটা আছে, কি পরিস্থিতিতে অ্যাডহক কমিটি হবে সেটা কিন্তু মেনশন করা আছে, বা এই ধরনের কোনো অপশন আছে বলে আমার জানা নেই। বুলবুলও দিতে পারেননি নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট কোনো ঘোষণা। নিজের প্রার্থিতার বিষয়েও বল ঠেললেন এনএসসির কোর্টে। যতদিন করা সম্ভব করলাম, পরবর্তীতে সেটা আমার হাত নেই। যেন আমি এবং ফাহিম ভাই আমরা দুজনই হচ্ছে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলর। এটা অনেক কিছুর উপরে নির্ভর করছে। প্রথমে তো ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল আমাকে বিশেষ করে কাউন্সিলর করতে হয় প্রথমে, তারপরে একটা বোর্ড আসবে, সেই বোর্ডের লোক সবাই যারা ডিরেক্টররা থাকবে তারা সবাই মিলে ভোট দিয়ে প্রেসিডেন্ট বানাবে। সো এটা অনেক দূরের কথা। তো এই মুহূর্তে যেটা আমার যে কাজ সেটা আমি পুরোপুরি ফোকাস করছি। আগামী অক্টোবরে অনুষ্ঠিত হওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন, যার রূপরেখার দেখা মিলতে পারে সিলেটে হতে যাওয়া 1 সেপ্টেম্বরের বোর্ড সভা থেকে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস। অনুষ্ঠিত হলো দৌড় প্রতিযোগিতা রান রাইজ নেশন 15K 2025। ভোরে রাজধানীর হাতিরঝিলে দৌড়ে অংশ নেন প্রায় 2000 প্রতিযোগী। 3 ক্যাটাগরিতে দৌড়ান বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুরা। গরম উপেক্ষা করে দৌড় শেষ করে মেডেল জেতেন অংশগ্রহণকারীরা। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য দৌড়ের প্রয়োজনীয়তার কথা বলেন তারা। আয়োজকরা জানান এটি তাদের প্রথম মেগা ইভেন্ট, তবে সামনের দিনে এমন আয়োজন করার আশাবাদ জানান তারা। রান রাইজ নেশন 15K 2025-এর মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন। আমি সাকসেসফুলি আমার বাসে যারা যারা ছিল তাদেরকে ইনজুরি লেস অবস্থায় ফিনিশ লাইন টাইমের ভিতরে শেষ করতে পেরেছি। হেলথের জন্য হেলথের যত রকম বেনিফিটস রানের মধ্যেই আছে। স্বাস্থ্য সুরক্ষা থেকে শুরু করে আমরা নিজেদের ফিটনেস কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের সাথে জড়িয়ে রাখার জন্য আমি রানকে ভালোবাসি। হাতিরঝিলে যে এই রান রাইজের এটাতে আমার হচ্ছে 7.5 কিলো ক্যাটাগরিতে আলহামদুলিল্লাহ প্রথম রানার আপ হয়েছি। আমরা চেয়েছি এটা স্মুথ এক্সপিরিয়েন্স এবং রানিংটাকে প্রমোট করতে। রানিং যখন আমরা প্রমোট করতে যাব তখন একটা স্মুথ এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয়, আমরা সেই পথটা তৈরি করতে চেয়েছি। আর এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।